নেটওয়ার্কিং বলছি, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। কারণ আগামী বুধবারে মঙ্গল সোমবার সকালে হবে না ক্লাসটা, তো আজকে আমরা কন্টিনিউশন করব। তো চলো দেখি আজকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলতে পারি কিনা, কারণ আমাদের টার্গেট ছিল নেক্সট উইকে সোমবার শেষ করে ফেলা। তো আমাদের যেহেতু খুব বেশি টপিক আর বাকি নেই। তো গতদিন আমরা ডিবাগিং এই নোটটা শেষ করে ফেলেছিলাম, মানে আমাদের টেস্টিং পার্টটা হয়ে গেছে। আমি নোটগুলো পরে গ্রুপে শেয়ার করছি। আজকে আমরা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বলে একটা নোট, সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবো। তো যখন আমরা একটা সফটওয়্যার ডিজাইন করে টেস্টিং করে দিলেই যে সে একদম কোয়ালিটি সফটওয়্যার, সেটা ধরে নেওয়া খুবই ভুল। তো আমাদের প্রপারলি একটা সফটওয়্যারকে অনেক সময় আহ, তোমার টেস্ট করারও দরকার পড়ে, তার জন্য কিউএ বলে একটা টিম থাকে। তো তারাই কোয়ালিটি অ্যাসুরেন্স দেওয়ার চেষ্টা করে, একটা গ্রুপ থাকে। তোমার নিজস্ব কোম্পানির কোয়ালিটি অ্যাসুরেন্স টিম থাকতে পারে, অথবা তুমি বাইরের কোনো টিমকে এজেন্সিকেও হায়ার করে জিনিসটা করাতে পারো। এবার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছি। দেখো এখানে বলাই রয়েছে software quality depends on various characteristics such as correctness, reliability, and efficiency. These characteristics are used as a checklist to implement quality in software. Software quality is carried out with the help of various activities. এবার আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো ফার্স্ট বলা রয়েছে কোয়ালিটি refers to the features and characteristics of a product of service which defines its ability to satisfy user requirements. Generally, some concepts are used to develop high quality software. These concepts give an overview of characteristics of the software in order to accomplish user requirements in it. Various quality concepts are listed below. কি কোয়ালিটি আমাদের কনসেপ্ট নিয়ে কাজ করতে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো বিফোর গোয়িং টু দ্যাট টপিক, ফার্স্ট প্যারাটা সবাই একবার একটু পড়ে, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম। এবার এখানে দেখো বলাই রয়েছে কনফর্মিলিটি উইথ এস্টাবলিশড স্ট্যান্ডার্ডস এন্ড এন্ড ইউজার রিকোয়ারমেন্ট। তাহলে আমরা কোয়ালিটি তখনই চেক করা দরকার পড়ে, কারণ আমাদের ফাইনালি সফটওয়্যারটা ডিজাইন করছি আমরা ইউজারদের জন্য, তার রিকোয়ারমেন্ট প্রপারলি ফুলফিল হচ্ছে কিনা সেটা জানা দরকার পড়ে। এজ অফ ইউজ অ্যান্ড অপারেশন, এজ অফ মডিফিকেশন অফ এক্সিস্টিং ফাংশনস অ্যান্ড অ্যাডিশন অফ নিউ ফাংশন, পারফরম্যান্স অ্যাজ এক্সপেক্টেড বাই দ্য ইউজার, ওয়েল টেস্টেড ফর ফাংশনালিটি, ইউজার ইন্টারফেস অ্যান্ড পারফরম্যান্স, ওয়েল ডকুমেন্টেড। তো এই কটা ফ্যাক্টর আমাদের দরকার পড়ে কোয়ালিটি কনসেপ্ট নিয়ে কাজ করতে গেলে। তো এখানে আইসি একটা সুন্দর ডেফিনেশন দিয়েছে সফটওয়্যার কোয়ালিটি, সেটা হলো the degree to which a system component or process meets specified requirement, একই সাথে degree to which a system component or process meets customer or user needs of expectation। তো পরীক্ষার হলে কিন্তু আমরা আইটিগুলি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করবো, তাহলে বেটার মার্কস রিজার্ভ করে পারবো। তো একবার আইটিগুলি ডেফিনেশনটা পড়ে না, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। এবার আমরা এগিয়ে যাই। যখন একটা তোমার গুড কোয়ালিটি সফটওয়্যার আমরা তৈরি করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিছু বেসিক প্রিন্সিপাল আমাদের ফলো করতে হয়। ফার্স্ট হলো প্রিভেনশন অফ এরর, যত কম এরর থাকবে তত বেটার। ডিটেকশন অ্যান্ড কারেকশন অফ এরর, অবশ্যই আমাদের এরর গুলো কারেকশন করতেই হবে। এলিমিনেশন অফ কজ অফ এরর, যেসব কারণে এরর অফার করবে সেগুলো আমাদের দূর করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অডিট, অবশ্যই আমাদের কোনো নিউট্রাল বডিকে দিয়ে অডিট করাতে হবে, তাহলে আমরা সফটওয়্যারের আসল ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবো। তো যত দেখতে পাচ্ছি একবার একটু পড়ে নাও, ফার্দার কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো আমরা হোপফুলি কটা পয়েন্ট দেখলাম, এবার ফার্দার এগোই।
তো এগুলো আর এত ডিটেলসে লাগবে না। এবার আমরা চলে আসি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। কি বলা রয়েছে? সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ কনসার্নড উইথ প্রসেস কোয়ালিটি and refers to planned and systematic set of activities which ensure that software lifecycle processes and products conform of requirements, standards and procedures. In addition, SQA, software quality assurance को আমরা SQA বলি, assure that the standards, processes and procedures are appropriate for the software product project and are currently implemented. Note that a high quality product can be developed if there is an appropriate process quality. The objective of SQA are listed below. সেখানে পয়েন্ট বলে দেওয়া রয়েছে, দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো পয়েন্ট গুলো একবার পড়ে নাও, প্যাট একবার পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো ওগুলি পড়লাম, এগুলো আর আমাদের এত ডিটেলসে লাগে না, কারণ এসকিউএ বলে কোশ্চেন আসে। তো এটাকে একটা এজেন্সির কথা আমরা বলছিলাম, আমরা চাইলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স তৈরি করতে পেরে সেটা আমাদের কোম্পানি সফটওয়্যার মানে কিছু টিম মেম্বার হবে অথবা বাইরের কাউকে দিয়েও আমরা সফটওয়্যারের কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা চেক করাতে পারি। এটাকে বলা হয় সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স গ্রুপ। তো সেটাই বলছে এসকিউএ comprises various tasks that are responsible for ensuring quality. These tasks are assigned to software engineers and the SQA group. The common task of software engineer and the SQA group is to verify that software is developed according to the user requirement and established standards. ঠিক আছে? তো এখানে এসকিউএ গ্রুপ কি কাদের নিয়ে তৈরি হয়েছে সেটা এখানে মেনশন করা রয়েছে। তো যতটুকু স্ক্রিনে দেখতে পাচ্ছি এবার গল্পের মতো করে রিডিং দিলাম, বোঝানো তেমন অ্যাজ কিছু নেই। প্রথম দুটো প্যারাগ্রাফ একবার রিডিং দাও। তো হোপফুলি আমরা পড়লাম, তো এর থেকে বেশি আমাদের আর এসকিউএল সম্বন্ধে দরকার পড়বে না। নেক্সট চলে আসে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স প্ল্যান। সবকিছু প্রপার প্ল্যানিং দরকার পড়ে, তাহলে যখনই আমরা একটা সফটওয়্যারের কোয়ালিটি কতটা বেটার সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো, আমাদের প্রপার একটা প্ল্যানিং এরও দরকার পড়ে। তারপর সেটাই বলা হচ্ছে কোয়ালিটি প্ল্যানিং স্ট্রাকচার প্রসেস ফর ডিফাইনিং দ্য প্রসিডিওর অ্যান্ড মেথডস which are used to develop software. Quality planning starts in the early phases of software development. The SPA plan defines the activities for the SPA group. The objective of the SPA plan is to identify the quality assurance activities that are followed by the SPA group. Generally, the plan comprises documentation such as project plan, test plans, and user documents. তো যদি একটু পড়ে নাও তাহলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স প্ল্যান কাকে বলে আমরা জেনে যেতে পারবো। কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে।
হোপফুলি আমরা করলাম, যত স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এসকিউ প্ল্যানিং কাকে বলে জানা চলবে, কারণ আমরা অনেক ডিটেল এমনিতেই বলছি এসকিউ কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাক্টিভিটি আর আমাদের লাগে। তো এই ছিল মোটামুটি আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স। এবার আমাদের আরো কিছু জিনিসপত্র একটু পড়াশোনা করতে হবে। ধরো তো তোমাদের এবার ওই আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস, মেইনটেনেন্স এন্ড ইমপ্লিমেন্টেশন তো তোমাদের অলরেডি যে ডকুমেন্টেশন গুলো আমি পাঠিয়েছি সেখানে মেনশন রয়েছে। সে কথা বলতে ইমপ্লিমেন্টেশন মানে আমরা এখন ক্লায়েন্টের মেশিনে কোনো একটা সফটওয়্যারকে ইমপ্লিমেন্ট করি, করে তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি, সেটাকে ইমপ্লিমেন্টেশন এন্ড মেনটেন তোমার ট্রেনিং বলার। মেনটেনেন্স মানে 1 বছর অব্দি আমরা যে ওয়ারেন্টি দিই, অনেক সবকিছু আসতে যে ওয়ারেন্টি আছে সেটাকে আমরা মেনটেনেন্স বলি। এই 1 বছরের মধ্যে সফটওয়্যার রিলেটেড যদি কোনো রকমের ট্রেনিং আবার নতুন করে দেওয়া লাগে, নতুন কিছু পার্ট, নতুন কোনো কম্পোনেন্ট নতুন করে ইমপ্লিমেন্ট করা লাগে, যদি পসিবল হয় সেগুলো যখন আমরা করি, এটাকে বলা হচ্ছে আমাদের তোমার মেনটেনেন্স। যেটা আমাদের জানা দরকার, আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস। নোটটা গেল কোথায়? ওটাই হলে আমাদের শেষ হয়ে যায়। মানে বেশ কিছু ম্যাথ আছে আমাদের, একটা সফটওয়্যারের দাম আমরা কিভাবে ঠিক করবো, কোকোমো মডেল ফডেল রয়েছে। নোটটা তো ছিল। তো তোমরা আজকের পর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন সলভ শুরু করে দিতে হবে তোমাদের। কোর্টে গিয়ে যে কোশ্চেন গুলো আটকাবে করতে পারছো না, তখন আমরা যখন সিলেবাস ওয়াইজ করছি 90% তোমরা দেখবে কম পাচ্ছই, 3% এদিক সেদিক হবে। তো সেগুলোই কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে, করে তোমাদের কিন্তু গ্রুপে জানাবে, পার্সোনালি আমাকে জানাবেন, আমি সলভ করে দেবো, যাতে একই কোশ্চেন বারবার সলভ করতে না হয়। তো সব কিন্তু গ্রুপে জানা, গ্রুপেই আমি সলভ করবো। নোটস একটা ছিলাম কিন্তু এটা তো না, না হলে এটা দিয়ে বুঝতে হবে। আমি তোমাদের কিছু রেফারেন্স বই আজকে ট্রান্সফার করবো, সেগুলো তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রেফারেন্স বই হিসেবে ইউজ করবে। দেখি তো, আমি এর আগে সিনিয়রদের শেয়ার করেছিলাম। তাহলে আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস এর মধ্যে প্রথম যেটা আমরা জানতে চলেছি, যেটাকে বলা হচ্ছে তোমার লাইন অফ কোডিং। এবার আমরা শিখতে চলেছি যে একটা সফটওয়্যারের দাম কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিফাইন করে। আমাদের দেশে কোনো ব্যাপারই না, আমরা জাস্ট ওই মুরগি কেনা বেচার মতো করে দাম, বা মাছ কিনতে যাই যখন বাজারে সেরকম
দরদাম করায় আমাদের দেশ, কিন্তু বাইরের দেশে আমাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড বলে দেওয়া রয়েছে আইটিপলি কর্তৃক, সেইটাই ফলো করে আমাদের সফটওয়্যারের দাম নির্ধারিত করতে হয়। যেমন ধরো আহ বাইরের দেশে তুমি যদি জাভাতে একটা কোনো লাইন অফ কোড লেখো, সেই ক্ষেত্রে তোমার পার লাইনের দাম তুমি হাইয়েস্ট $30 অব্দি চার্জ করতে পারবে। একইভাবে ডট নেটে লিখলে হাইয়েস্ট $20 অব্দি চার্জ করতে পারবে। এরকম এক একটা দাম নির্ধারিত করে দেওয়া আছে, তোমাকে তার ভিতরেই থাকতে হবে। এটাকে বলে লাইন অফ কোড। তার মানে এটা নয় যে তুমি অনেক এক্সট্রা লাইন লিখে লিখে সফটওয়্যারের দাম বাড়াবে। অনেক সফটওয়্যারও আছে যেগুলোতে চেক করে দেখে নেওয়া যায় তুমি এক্সট্রা কোডিং লিখেছো কিনা। তো ক্লায়েন্টরাও অনেকটা এসব ব্যাপারে আজকালকার দিনে কনসার্ন, তুমি তাদের বোকা বানাতে পারবে না। তো দেখো এখানে ফার্স্টে প্রোডাক্ট মেট্রিকের ভিতরে এলওসি বলে দেওয়া রয়েছে লাইন অফ কোড, কি বলছে এলওসি মেট্রিক ইজ পসিবলি দ্য মোস্ট extensively used for measurement of size of a program. The reason is that LOC can be precisely defined. LOC may include executable source code and non-executable program code like comments, etc. সবকিছু নিয়ে হতে পারে। তো একটা কথা তোমাদের একটু বলে রাখি, তোমরা কিন্তু ডকুমেন্টেশনে একটা জিনিস মিস করে সিভি আমাদের দেখাতে হবে না, কারণ আমরা ডেমো প্রজেক্ট করছি। লাইভ প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা দরকার পড়ে, কিন্তু তোমরা তো লাইভ প্রজেক্ট করছো না, ডেমো প্রজেক্ট করছো, সেখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস তোমাদের ডকুমেন্টেশনে লাগবে না। কিন্তু যেটা লাগবে সেটা হলো তোমরা কিন্তু একটা গ্রুপ বাদে কিন্তু কেউই পার সিপিএম ডিজাইন করনি, মানে প্রত্যেকটা পোর্শনের জন্য কতদিন করে টাইম লাগলো, ফাইনালি টোটাল কত সময়টা লাগলো, প্যারালালি তোমার ডিউরেশন কি, কোন ডেট থেকে কোন ডেট অবধি করে তোমরা এক একটা পোর্শনে কাজে লেগেছে। ডিজাইনিং পোর্শনে কতটা ডেট লেগেছে, টেস্টিং এ কতটা সময় লেগেছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কতটা সময় লেগেছে, ওই চার্টটা কিন্তু ডিজাইন করতে হবে। তোমাদের যে স্যাম্পল ডকুমেন্ট গুলো পাঠানো তার মধ্যে কিন্তু দেখো চার্টটা আছে। তো এবার কিন্তু সেটা করতে হবে। তবে ডেট গুলো আপাতত বসিও না, কারণ এখনো তো আমাদের ফাইনাল শেষ হয়নি। ওটা প্রজেক্টের এক সপ্তাহ আগে আমরা যখন প্রিন্ট আউট নেবো তার আগে আমরা ফাইনাল ডেট গুলো বসাবো, কিন্তু ছবিটা এঁকে রাখবো। তো যখন আমরা প্রোডাক্টিভিটি অফ আ পার্সন, মানে একটা পার্সন কতগুলো কোডিং লিখতে পারছে একদিনে বা একটা পার্টিকুলার সময় আইডেন্টিফাই করার চেষ্টা করি, তার জন্য আমাদের ফর্মুলা হলো এলওসি বাই ম্যান মান্থ। এই ম্যান মান্থ এরকম চার্ট তোমাদের করতে হলে দিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করতে বলবে। তো সেখান থেকে আমরা প্রোডাক্টিভিটি বের করতে পারি। কোয়ালিটিও বের করা যায়, নাম্বার অফ ডিফেক্ট বাই এলওসি, মানে পার কোডিং এ কতগুলো, পার লাইন অফ কোডিং এ কত ডিফেক্ট আছে সেটা দিয়ে আমরা তোমার কোয়ালিটি বের করে দিতে পারি। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। তো প্রবলেমটা এখানে কিছু এক্সাম্পল তুলে ধরা রয়েছে, আমি নোটটা শেয়ার করে দেবো, একবার বাড়িতে বেসিক টপিক গুলো পড়ে নেবে। এবার আমরা চলে যাই সামনের দিকে। এগুলো আমাদের খুব একটা কোশ্চেন কোনো আসে না, সিলেবাস তো একটা সেভাবে নেই। ফাংশনাল পয়েন্ট, তো যে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে আমাদের এই সিলেবাসটা আমাদের দরকার পড়বে না। এই জন্য ওই নোটটা পেলে একটু সুবিধা হলো, পুরো প্রিসাইজলি তোমাদেরই করে দেওয়া রয়েছে, কোথায় নোটটা গেলে ভগবান জানে। আমি পরে তোমাদের আবার পাঠাবো, এই নোটটা আপাতত দেখে নিই। তো এস্টিমেটিং কস্ট থেকে আমরা একটু করে নেওয়ার চেষ্টা করবো। দেখো বলাই রয়েছে কস্ট এস্টিমেশন ইজ দ্য নেক্সট স্টেপ ফর প্রজেক্ট। The cost of a project is derived not only from the estimates of effort and size but from other parameters such as hardware, travel expenses, telecommunication cost. সফটওয়্যার যখন দাম নির্ধারিত করা হয় সেখানে তো খালি তোমার লাইন অফ কোডিং এর উপর বেস করে কোডিং এর পার্টটাই নির্ধারিত করা হয় না। তুমি ক্লায়েন্টের জায়গায় বারবার যাচ্ছ, তার এমপ্লয়ীদের সাথে কথা বলছো, ট্রেনিং দিতে যাচ্ছ, এক বছরের মেইনটেন্যান্স চার্জ সবকিছু অ্যাটাচ করে দাম বলে দেওয়া হয়। ঠিক আছে, তো এগুলো আমাদের মাথায় রেখে চলতে হয়। তো যত স্ক্রিনে দেখতে পাই একবার একটু করে নাও, কোনো ফার্দার কোর্স থাকলে করে নেবে। হোপফুলি আমরা দেখলাম, যতটা দেখতে পারলাম। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঘুমিয়ে পড়ো না, হ্যাঁ বাড়িতে ওয়েদার হচ্ছে ঠান্ডা, তো সবাই ঘুমিয়ে পড়ো না, আমরা বেশিক্ষণ আর বাকি নেই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আজকে আমরা শেষ করে ফেলবো, কিন্তু আমার কাজ শেষ হয়ে যাচ্ছে, আজকে তোমাদের কাজ শুরু হচ্ছে।
তাদের কিন্তু তোমার ভালো করে এবার কোশ্চেন সলভ করতে হবে, প্রত্যেকে যেটা যেটা আটকালে আমার সাথে শেয়ার করতে হবে। তো এবার আমরা এই কস্ট এস্টিমেশন বেশ কিছু মডেল আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো কিন্তু পরীক্ষার হলে ম্যাথ আসে, তো সেই ম্যাথ গুলো আমাদের সলভ করতে হবে, জাস্ট ফর্মুলাতে বসিয়ে ম্যাথ সলভ করতে হয়। তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সবার আগে কোকোমো মডেল, কনস্ট্রাকটিভ কস্ট মডেল থেকে কোকোমো ওয়ার্ডটা এসেছে। তো দেখো বলা রয়েছে কোকোমো স্ট্যান্ডস ফর কনস্ট্রাকটিভ কস্ট মডেল, ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ব্যারি বোহেম। বোহেম মডেলস বলে আরেকটা বেসিক মডেল বোহেম তৈরি করেছিলেন, তো সেটা আমাদের দরকার নেই। ইট ইজ পার অফ দ্য বেস্ট নোন অ্যান্ড মোস্ট thoroughly documented of all software cost estimation model, এটা সবথেকে বেশি ইউজ হয়। কোকোমো 2 বলে একটা মডেল রয়েছে, আমরা দেখবো সামনে। তো তিনটে লেভেল রয়েছে তোমার এই মডেলে, একটা বেসিক কোকোমো বলা, একটা ইন্টারমিডিয়েট কোকোমো বলা, একটা ডিটেইল কোকোমো বলা হয়। তো তিনটে কাকে বলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আজকে বেসিক কোকোমো বলছে সিঙ্গেল ভ্যালু মডেল দ্যাট কম্পিউটস সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্ট অ্যাজ আ ফাংশন অফ এস্টিমেট অফ ভ্যালু। আচ্ছা, একটা কাজ করবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা বই আছে, ওই বইটাই বেসিক্যালি আরো কিছু এক্সাম্পল এবং এই মডেলগুলো ডিটেলস আছে, ওটাই বেসিক্যালি পিডিএফ করে আমি দিয়ে দিয়েছিলাম, মনে পড়েছে এবার আমার, তো সেটা খুঁজে পাইনি আমি, যদি আমি মোবাইলে পাই আমি শেয়ার করে দেবো। আর নাহলে শুক্রবারের ক্লাসে তোমাদের তো 100% সবাইকে অফলাইনে আসতে হচ্ছে, তো ওদিন সেন্টারে বসেই তোমরা ওটা ছবি তুলে কয়েকদিন পিডিএফ গ্রুপে শেয়ার করে নেবে, আমি বইটা দিয়ে দেবো, যতটা তুলতে হবে বলে দেবো। নেক্সট হলো ইন্টারমিডিয়েট কোকোমো কি বলে, দিস মডেল কম্পিউট ডেভেলপমেন্ট কস্ট অ্যান্ড এফোর্ট অ্যাজ আ ফাংশন অফ প্রোগ্রাম সাইজ অ্যান্ড আ সেট অফ কস্ট ড্রাইভার। আর লাস্ট হলো ডিটেইলড কোকোমো কি বলে, দিস মডেল কম্পিউট ডেভেলপমেন্ট এফোর্ট অ্যান্ড কস্ট which incorporates all characteristics of intermediate level with assessment of cost implication on each step of development। তো তিনটে কোকোমো মডেল রয়েছে, এখন কিন্তু সিচুয়েশন আমাদের ইউজ করতে হয়। তো এই অবধি একবার দেখে না, কোকোমো মডেল থেকে কিন্তু কোশ্চেন খুব আসে, তোমাদের সময় যেমন আসে আমরা যখন ছাত্র ছিলাম আমাদেরও আসে। তো হোপফুলি আমরা এই অবধি পড়লাম। তো সফটওয়্যার যখন আমরা আইডেন্টিফাই করে সফটওয়্যার প্রজেক্ট, তার তিনটা ক্যাটাগরি রয়েছে, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, একটাকে অর্গানিক বলে, একটা সেমি ডিটাচ বলে, একটা এমবেডেড বলা হয়। অর্গানিক কাকে বলে মন দেখলো দেখতে, কারণ পরীক্ষা যখন আমাদের ম্যাথ দেবে, ম্যাথ দেখে কিন্তু আমাদের এটাই সেন্স করে নেওয়া দরকার পড়ে কোন এই যে তিনটা ক্যাটাগরির মধ্যে কোনটার মধ্যে হচ্ছে, তো সেই উপর বেস করে কিন্তু ফর্মুলাও চেঞ্জ হয়। তো এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয় আমাদের ম্যাথ গুলোতে। কি বলা রয়েছে অর্গানিকে, স্মল সাইজ প্রজেক্ট, সিম্পল সফটওয়্যার প্রজেক্ট হোয়ার দ্য ডেভেলপমেন্ট টিম হ্যাজ গুড এক্সপিরিয়েন্স অফ দ্য অ্যাপ্লিকেশন। তাহলে এই ক্যাটাগরিতে যেসব সফটওয়্যার পড়ে সেগুলোকে আমরা অর্গানিক বলি। সেমি ডিটাচড কাদের বলে, অ্যান ইন্টারমিডিয়েট সাইজ প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ইজ বেসড অন রিজিড অ্যান্ড সেমি রিজিড রিকোয়ারমেন্ট। আর এমবেডেড কাকে বলে, দিস প্রজেক্ট ডেভেলপ আন্ডার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড অপারেশনাল কনস্ট্রেন্ট। এক্সাম্পলস আর এমবেডেড সফটওয়্যার, ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার, এগুলো পড়ে এমবেডেড হার্ডওয়্যার, এবং ধরো রোবট তৈরি করছো তুমি, তো সেসব জায়গাতে তোমার এমবেডেড তোমার সফটওয়্যার হয়। তো এই তিনটা মডেল একবার একটু দেখে নাও। তো আজকে একটা হেডেক মোটামুটি আমাদের শেষ হতে চলেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবার কিন্তু আবারও বলে দিচ্ছি, কোশ্চেন সলভ কিন্তু মাস্ট, যাদের এতদিন ধরে পড়ালাম এবং যে বইগুলো আমি শেয়ার করতে চলেছি সেগুলো রেফারেন্স বই ধরে এবার আমাদের কোশ্চেন সলভ করতে হবে। প্রত্যেকে যে যে কোশ্চেন আঁকাবে অবশ্যই গ্রুপে শেয়ার করবে। কম্পিউটার সায়েন্সের শুরু থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিলেবাসে রয়েছে, এই পেপারে তোমরা পাবে পুরোনো সিলেবাসে, আর নতুন সিলেবাসে তোমাদের 6 সেমিস্টারে রয়েছে। তো সব কটা কোশ্চেন গুলো সলভ করতে হবে, প্রত্যেকে যেটা যেটা আজকে গ্রুপে শেয়ার করো, আমি করে দেবো। আর এরপরে আমাদের এই ক্লাসটা সিআই শুরু হবে, কারণ সিআই সিলেবাসটা যথেষ্ট বড়, এবং প্যারালালি সেই ক্লাসে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কারো কোনো এক্সট্রা ফার্দার ডাউট থাকে সেগুলো আমাদের শেয়ার করবে। তো কোকোমো নিয়ে যদি আমরা তখন কাজ করে, বেসিক ফর্মুলা রয়েছে ইকুয়াল টু এ এস টু দি পাওয়ার বি এম। তো এখানে ই বলতে আমরা এফ বুঝি, এস বলতে ভ্যালু অফ সোর্স এলওসি বোঝানো হয়, মাল্টিপ্লায়ার দ্যাট ডিটারমাইন ফ্রম সেট অফ 15 কস্ট ড্রাইভার অ্যাট্রিবিউট, অনেকগুলো ড্রাইভার অ্যাট্রিবিউট রয়েছে তার উপর বেস করে আইডেন্টিফাই হয়। তো কিছু এক্সাম্পল সেখানে তুলে ধরা রয়েছে, সেগুলো কি সাইজ অফ দ্য অ্যাপ্লিকেশন ডেটাবেস,
complexity of the project, reliability requirement for the software, performance constant in runtime, capability of software engineer আর schedule constant. তো ম্যাথগুলো এখানে মিসিং রয়েছে। পুটনামস মডেল আমাদের সিলেবাসে নেই, খালি কোমো মডেল রয়েছে আর কোকোমো 2 মডেল রয়েছে। যেখানে কোকোমো 2 মডেলটা বলেছে কিনা। অনফরচুনেটলি আমাদের নেই। আমি আরেকটু ফাইনালি দেখি খুঁজে বের করতে পারি কিনা। একটা দাঁড়াও, যদি বইটা আমার এখান থেকে থাকে আমি এখনই ছবি তুলে আমাদের পাঠাচ্ছি, কারণ আজকে আমরা শেষ করবো সব কিছু আর কি দেখে নেবো। সবার কাছ থেকে আমি জাস্ট 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি, তোমরা রিফ্রেশ হয়ে নাও, এবার আমি দেখি ওটা খুঁজে বের করি। নোটটা পেলাম, গ্রুপে শেয়ার করেছি, তো একবার একটু আমরা দেখে নিই। এবার দাঁড়াও, আমি একটু হোয়াটসঅ্যাপ ওয়েবটা অন করে নিই। তাদের সাথে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই। স্ট্রাকচারাল চার্ট বলে একটা ব্যাপার আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তোমরা যেটা ফাংশনাল ফ্লো চার্ট ডিজাইন করো সেটাই আর একটা নাম, সাম এক্সটেন্ড হলো স্ট্রাকচারাল চার্ট, এরকম দেখতে হয়। তো আমরা এইভাবেও কিছুটা সিম্বল মেনশন করে করে করতে পারি, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে। তো স্ট্রাকচারাল চার্ট থেকে যদি কোশ্চেন আসে আমাকে জানিও, আমি গ্রুপে সলভ করে দিয়ে দেবো। হ্যাঁ স্যার, একটা ইয়ারের স্ট্রাকচার চার্টের একটা কোয়েশ্চেন এসেছিল। আমি স্ট্রাকচারাল চার্ট কাকে বলে এবং তার সাথে সাথে একটা এক্সাম্পল আমি গ্রুপে একটু করে পাঠিয়ে দিচ্ছি, দেখে নেব। বোঝানো তেমন কিছু নেই, ফাংশনাল ফ্লো চার্টের মতনই। এবার আমরা আমাদের ফাইনাল টপিক, যেটা নোটটা নিয়ে একটু মনে খটখট লাগছিল যে আমরা একটু বেটার ভাবে পড়া দরকার, গ্রুপে শেয়ার করলাম। স্ট্রাকচারাল চার্ট মনে আমার একটা নোট রয়েছে। ভালো সবই পেয়ে যাচ্ছি। তো এইখানেই দেখেছি কোনো মানে বুঝতে পেরেছি। আমি এগুলোই আগে পাঠিয়ে দিই যখন পেয়েছি ভালো। জায়গাটা খুলুক, আমি ফার্স্টে বুঝিয়ে শেষ করি, তারপরে আমরা নোটগুলো ফরওয়ার্ড করছি। তো সবার আগে আমরা সিবিএ টা একটু দেখে নিই, কস্ট বেনিফিট অ্যানালাইসিস। তো বেশ কিছু কস্ট বেনিফিট অ্যানালাইসিস যখন আমরা করি, এর ভিতর বেশ কিছু তোমার মডেল রয়েছে, ক্যাটাগরি গুলো আমরা দেখে নিই ফার্স্টে। সবার আগে কস্ট বেনিফিট অ্যানালাইসিস কাকে বলে সেটা একটু দেখুন। দেখো বলা হয়েছে এস্টিমেশন মডেল use derived formulas to predict effort as a function of LOC or FP. Various estimation models are used to estimate the cost of a software project. In this model, the cost of the software project is expressed in terms of effort required to develop the software successfully. These cost estimation models are broadly classified into following two categories. First category is algorithm model, যার মধ্যে কোকোমো 2 এই মডেলগুলো পড়ে, পুটনাম মডেলও পড়ে এর মধ্যে। তো কি সেটা? Estimation in this model is performed with the help of mathematical equations which are based on historical data or theory. In order to estimate cost accurately, various inputs are provided to these algorithmic models. These inputs include software size and other parameters. To provide accurate cost estimation, most of the algorithmic cost estimation models are calibrated to the specific
software environment. Various algorithmic models used are COCOMO, COCOMO 2, and software equation. Non-algorithmic model কাকে বলে? Estimation in this model depends on the period, experience, and domain knowledge of project managers. Note that these models do not use mathematical equations to estimate the cost of a software project. Various non-algorithmic cost estimation models are expert judgment estimation by analogy and price to win. তো কিছু রয়েছে প্রেডিকশনের উপর বেস করে, কিছুগুলো আমরা অ্যালগরিদমের উপর বেস করে করতে পারি। এই দুটো ক্যাটাগরি জাস্ট এখন একটু করে নাও, কোনো ফার্দার কোয়ারি থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম। এবার আমরা ফার্দার এগোই সামনের দিকে। এবার মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সবার আগে আমরা কনস্ট্রাকটিভ কস্ট মডেল নিয়ে আলোচনা করছি, এটাকে আমরা কোকোমো বলি, একটু আগেই আমরা দেখলাম। ব্যারি বোহেম আবিষ্কার করেছিলেন 1980 সালে। তো দেখো বলা হচ্ছে, ইন দ্য আর্লি 1980s ব্যারি বোহেম ডেভেলপড আ মডেল কল্ড কোকোমো কনস্ট্রাকটিভ কস্ট মডেল to estimate the total effort required to develop a software project. The COCOMO model is commonly used as it is based on the study of already developed software projects. While estimating total effort for a software project, the cost of development, management, and other support tasks are included. However, the cost of secretary and other staff are excluded. তো এগুলো ধরা হয় না। In this model, the size of measurement in terms of thousands of delivered lines of code, KDLOC, মানে তোমার একটা দুটো লাইন তো একটা কোডিং এ থাকে না, থাউজেন্ড মিনি বড় বড় সফটওয়্যারে প্রচুর কোডিং থাকে। তোমাদের সফটওয়্যার ডিজাইন করতে প্রচুর কোডিং দেখতে পাচ্ছ। তো থাউজেন্ড ডেলিভার কোডের উপর বেস করে তৈরি করা হয়। তো ফার্স্ট প্যারাটা একবার একটু রিডিং দিয়ে নাও। তার সাথে সাথে আবারও বলছি, মেইনটেনেন্স আর ইমপ্লিমেন্টেশন তোমাদের যে ডকুমেন্টেশন গুলো পাঠিয়েছিলাম প্রজেক্টের জন্য তার ভিতরে মেনশন করা রয়েছে। তো ওইখান থেকে একটু পড়ে নেবে, কারণ ওগুলো আমি ছাত্রদের দিয়ে দিয়েছিলাম কালেকশন করে আমার নোট থেকে, ওরাই সেটাই ওখানে কপি পেস্ট করেছে। তো ওগুলো থেকে জাস্ট পরীক্ষা হলে 2 মার্কের শর্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ ইমপ্লিমেন্টেশন অথবা ইমপ্লিমেন্টেশন কিছু ক্যাটাগরি রয়েছে, জাস্ট ওগুলো জাস্ট পড়ে নেবে একবার, বোঝানোর তেমন কিছু নেই। তাও যদি কোনো কোশ্চেন থাকে, তো আমরা তো নেক্সট ক্লাস থেকে সিআই করবো, তখন তোমরা প্যারালালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যা যা কোশ্চেন আমাকে করে নেবে। একটা কথা আবারও বলছি, লাস্ট 2 বছর কিন্তু বিশেষ করে দেখা গেছে বিবেকানন্দ কলেজে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট খুব খারাপ হয়েছে, যেখানে এত সোজা সাবজেক্ট। তো আমাদের কিন্তু এবার সিরিয়াস থেকে পড়াশোনা করতেই হবে। তো হোপফুলি আমরা পড়লাম। এবার তোমার কোকোমো 3টে ক্যাটাগরি রয়েছে, যেগুলো আমরা একটু আগে দেখছিলাম, এখানে আরো ডিটেলসে বলা রয়েছে, এই জন্য আমি চাইছিলাম। ফার্স্ট হলো তোমার অর্গানিক প্রজেক্ট। কি বলে? দিস প্রজেক্টস আর স্মল ইন সাইজ, not more than 50 KDLOC, and thus easy to develop. In organic projects, small teams with period experience work together to accomplish user requirements which are less demanding. Most people involved in this project have a thorough understanding of how the software under development contributes to achieving the organization's objectives. Example of organic project include simple business system, inventory management system, payroll management system, library management system. এক্সাম্পল বলে দেওয়া হয়েছে। তো অর্গানিক প্রজেক্ট আগে একবার পড়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে পড়ে নেবে।
হোপফুলি আমরা পড়লাম। নেক্সট আসে এমবেডেড প্রজেক্ট কি বলে। These projects are complex in nature, sizing more than 300 kDLOC. Our organizations have less experience in developing such type of projects. Developers also have to meet inflexible user requirements. These software projects developed under tight constraints. Other software examples of embedded system include software system used in avionics and military hardware. তো বুঝতেই পারছো যে অ্যানালাইসিস বেস সফটওয়্যার সব জায়গাতে এমবেডেড প্রজেক্ট ইউজ করা হয়। করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো এবার আমরা চলে আসি সেমি ডিটাচড প্রজেক্ট কি বলে। দিস প্রজেক্টস আর লেস কমপ্লেক্স অ্যাজ ইউজার রিকোয়ারমেন্টস আর লেস ইনফ্লেক্সিবল ইন কম্পারিজন টু এমবেডেড প্রজেক্টস। The size of a semi-detached project is not more than 300 kDLOC. Examples of semi-detached projects include operating system, compiler design, and database design. তো ক্যাটাগরি গুলো দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের প্রজেক্ট গুলো কিন্তু বেসিক্যালি পড়ছে কোথায় বুঝতেই পারছো। আমাদের প্রথম ক্যাটাগরি অর্গানিক প্রজেক্টের আন্ডারে পড়ছে, যেগুলো তোমরা তোমাদের ডেমো প্রজেক্ট হিসেবে আইডেন্টিফাই করেছো। তো সেমি ডিটাচড প্রজেক্ট একবার করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। এবার আমরা চলে আসি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একবার পড়ে নাও। প্রথম মডেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মেনশন করা রয়েছে, খুব কোশ্চেন আসে। তো হোপফুলি আমরা তোমার পড়লাম, যদি স্ক্রিনে দেখতে পাচ্ছি। ফার্দার এগিয়ে যাই। এইবার যখন আমরা কনস্ট্রাকটিভ কস্ট মডেল নিয়ে কাজ করি, সেখানে তিনটে হায়ারার্কি মডেল রয়েছে, যেগুলোকে বলা হয় বেসিক মডেল, ইন্টারমিডিয়েট মডেল এবং অ্যাডভান্স মডেল। এর উপর বেস করে কিছু ফর্মুলা রয়েছে এবং ম্যাথ আমাদের এই ফর্মুলাগুলোর উপরেই আসে। যেমন দেখো, ফার্স্টে কি বলে, ইন দ্য বেসিক মডেল অনলি দ্য সাইজ অফ প্রজেক্ট ইজ কনসিডার্ড হোয়াইল ক্যালকুলেটিং এফোর্ট। এখানে ফর্মুলাটা ইকুয়াল টু a ইনটু সাইজ টু দি পাওয়ার b। কি বলছো, হোয়ার ইজ দ্য এফোর্ট ইন পার্সন মান্থ অ্যান্ড দ্য সাইজ ইজ মেজার্ড ইন টার্মস অফ kDLOC. The value of constant can be developed on the type of the software project. In this model, the values of constant can be of three different types of projects listed in table 10। নিচে টেবিলে বলা রয়েছে। সেক্ষেত্রে দেখো, এই যে এ আর বি এর মান কি হবে ডিপেন্ড করছে, কখন অর্গানিক হবে, কখন সেমি ডিটাচড হবে, কখন এমবেডেড হবে। এই ভ্যালুগুলো কিন্তু ফিক্স। এটাই পরীক্ষার হলে আমাদের কোশ্চেন থেকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোশ্চেনে যে প্রজেক্টটার কথা বলা হচ্ছে সেটা তোমার কোন তোমার টাইপের ভিতর পড়ছে, অর্গানিক নাকি সেমি ডিটাচড নাকি এমবেডেড। তার উপর বেস করে আমাদের ফর্মুলাতে সেই অনুসারে এ আর বি এর ভ্যালু বসাতে হবে। এটাই আমাদের একটা হেডেক আসে। তো এখানে একটা এক্সাম্পলও বলে দেওয়া রয়েছে, নিচে দেখতে পাচ্ছি। এখানে তোমার ইউনিট হলো PM পার মান্থ। এবার যতটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবার পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে।
তো হোপফুলি আমরা এই অবধি দেখলাম। এবার আমরা গিয়ে যাই, এটাই চ্যালেঞ্জ আমাদের, এই টেবিলটা মনে রাখতে হবে, এ আর বি এর ভ্যালু মনে রাখা কোশ্চেনে দিয়ে দেয়, সেগুলো তো হেঁটে মিটে গেল। এবার আমরা ইন্টারমিডিয়েট মডেলে আছি, কি বলছে, প্যারামিটার লাইক সফটওয়্যার রিলায়েবিলিটি এন্ড সফটওয়্যার কমপ্লেক্সিটি আর অলসো কনসিডার্ড along with the size while estimating the effort. To estimate the total effort in this model, a number of steps are followed. Key. Calculate an initial estimate of development effort by considering the size of terms of KDLOC. Identify a set of 15 parameters. একটু বলা হচ্ছে এই প্যারামিটারগুলোর কথা। Derive from the attributes of the current project. All these parameters are rated against a numeric value called multiply factor, effort adjustment factor (EAF). Is derived by multiplying all the multiplying factor with each other. এটা সব পড়তে হলে কোশ্চেনে দিয়ে দেয়, কারণ ওগুলো ফ্যাক্টর আইডেন্টিফাই করার সময় আমাদের হাতে থাকে না। নেক্সট কি বলা হচ্ছে, adjust the estimate of development effort by multiplying the initial estimate calculated in step 1 with EAF. তো ফার্স্ট এই অবধি পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে। এবার আমরা সামনের দিকে চলে যাই, ফর্মুলাটার দিকে, যা এখানে বলা রয়েছে। সবার আগে ই জে ইকুয়াল টু এ ইন্টু সাইজ অফ বি, এই বেসিক ফর্মুলা আমরা ইউজ করবো 1 নাম্বার স্টেপ অনুসারে। কি বলা হচ্ছে, an initial estimate is calculated with the help of effort equation. This equation shows the relation between size and the effort required to develop a software. তো দেখুন আগের ফর্মুলাটা আমরা ইউজ করছি। This relationship is given by the following equation. ই বলতে এখানে বোঝানো হয়েছে ই জে বাই ই আই is the estimate of initial effort in person month and size is measured in terms of KDL. The value of constant A and B depend on the type of software project, organic, embedded, and semi-target motoni. In this model, values of constants for different types of projects are listed. এবার নিচে দেখো, এবার এই চারটে এখানে মনে রাখতে হবে, ভ্যালুগুলো আবার চেঞ্জ হচ্ছে। এবার অর্গানিক, আর এমবেডেড, এগুলোই মুশকিল, আমাদের এই ভ্যালু মনে রাখা দরকার পড়বে। এবার আরেকটা টেবিল দেখো, 15 যে তোমার ই রয়েছে, তার উপর বেস করে যে কস্ট ড্রাইভার, আমাদের এই ভ্যালুগুলো আইডেন্টিফাই করা দরকার পড়ে। করে ফাইনালি আমাদের এই ফর্মুলাটা ইএফ এর ফর্মুলায় আমাদের বসাতে হবে। সবার আগে আমাদের ই ক্যালকুলেশন করে নিয়ে দেন আমাদের যে ই আইডি দেখো আমরা বের করে নিচ্ছি, দেন ফাইনালি যেটা বের হলো সেটাকে আমরা ইএফ এ বসিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। বুঝতেই পারছো বেশ কিছু টার্মস আমাদের এখানে রয়েছে, যখন আমরা কাজ করি এফ ইন্টু ইআই, তাহলে ফার্স্ট ইআই বের করে নিয়ে দেন ইএফ এর সাথে মাল্টিপ্লাই করে আমাদের বের করতে হবে। এই চার্ট ফলো করতে হবে। দুটো চার্ট এখানে আমাদের মনে রাখতে হচ্ছে, একটা এ বি এর ভ্যালু আর তার সাথে ই বের করবো, দেন তারপরে আমরা টোটাল এফোর্ট করতে হবে এফ ইন্টু ইআই করে। বুঝতেই পারছো ঝামেলাটা কোথায়। অ্যাডভান্স মডেলে কি করা হচ্ছে, তোমার সবার আগে একইভাবে এরকম চার্ট মনে রাখতে হবে। তারপরে ফার্স্ট ইআই বের করবো আমরা কিভাবে, যে আমরা তোমার পরে ই আই ইন্টু আই করতে হবে, যে আই মানে এটাকে ক্যালকুলেশন ভ্যালু বেরোবে। ঠিক আছে, তো সাধারণত এটা ওয়ান হিসেবে আইডেন্টিফাই করে, পরিচালক ভ্যালু বলে দেয়, এই চার্টগুলো মনে রাখা দরকার পড়ে না, তোমাকে বলে দেবে এগুলো বেশিরভাগ সময়, খালি এ আর বি এর এগুলোকে মনে রাখতে হবে। তো বাড়িতে একটু এগুলো লিখে নেবে, এখানে ছোট ছোট কিছু এক্সাম্পলও দেওয়া আছে, সেগুলো তো করবে। তো কোকোমোতে কিন্তু এর ভিতর থেকে ম্যাথ আসবে আমাদের। এবার কোকোমো 2 বলে একটা মডেল রয়েছে, যেটা কি বলে, কোকোমো মডেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মেথড ফর কস্ট এস্টিমেশন। হাউএভার দিস মডেল অ্যাজুম দ্যাট দ্য সফটওয়্যার ইজ ডেভেলপড অ্যাকর্ডিং টু দ্য ওয়াটারফল ডেভেলপমেন্ট। এর সবচেয়ে বড় সমস্যা হলো ওয়াটারফল মডেল তোমাদের প্রয়োগ করতে হবে, এবং সাধারণত ধরে নাও সি অথবা ফোটান দিয়ে করা যাবে। তখনকার দিনে যখন বোহেম তোমার কোকো মডেল তৈরি করেছে, সি আর ফোটানি ছিল, কিন্তু পরবর্তীকালে আজকালকার দিনে তো আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে,
করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। তো সেসব জায়গায় আমরা নানা রকমের তোমার লাইফ সাইকেল মডেল আজকাল দিনে পাই। তো এইসব জায়গায় তোমার কোকো মডেল খুব একটা বেশি কাজে লাগে না। তো এই জন্য কোকোমো 2 মডেল আইডেন্টিফাই করা দরকার পড়ে। ঠিক আছে, তো যতটি স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা কোকোমো 2 মডেলের ডেফিনেশন একবার পড়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম। এই ছবিগুলো আর আমাদের লাগবে না, খালি কোকোমো 2 মডেলকে বলে জানলেই হবে। আমাদের লাগবে না, কারণ কোকোমো মডেল থেকে আমাদের আসে এমন বেশি কিছু ডেফিনেশন টাইপের, স্কিপ করে যেও। আর এখন তো যদি কোশ্চেন সলভ করতে দেখো কোকোমো 2 এর উপর ম্যাথ এসেছে, তখন আমি এটা দিয়ে দেবো, ওটাতে সেটা নিয়ে আপনি যেতে ভিতরে অনেক কিছু কমপ্লেক্স ব্যাপার স্যাপার রয়েছে, সুতরাং সেখানে দাঁড়িয়ে অনেক বড় ক্যালকুলেশন করা দরকার পড়ে। তো নোটটা যেহেতু এমসি অব্দি ফলো করা, এই জন্য অনেক ডিটেলস আমি মেনশন করেছি, এত ডিটেলস আমাদের লাগবে না। তো কোকোমো আর কোকোমো 2 মডেলের মধ্যে ডিফারেন্স কি সেটা আইডেন্টিফাই করা হয়েছে, বা দেখে নাও তোমার ডিফারেন্স আসে, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। পড়াচ্ছি পরে ফোন করছি, পড়াচ্ছি পরে। তো এটা এরপরে টেবিল করে করে দেওয়া আছে, তোমরা পরীক্ষার যে ডিফারেন্স আছে টেবিল করে করে টেবিলটা একবার দেখে নাও, কোনো ফার্দার কোশ্চেনটা করে নেবে।
তো hopefully আমরা পড়লাম, এর সাথে সাথে আমাদের তোমার স্ক্রিনে শেষ হয়ে গেল। আর এই শুধু দেখিয়ে দিই স্ট্রাকচারাল চার্ট। তো স্ট্রাকচারাল চার্ট বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনিং প্যাটার্নের ভিতরেও একটা পার্ট হিসেবে হয়। তো এতে ক্লাস ডায়াগ্রাম রয়েছে, অলরেডি ক্লাস ডায়াগ্রাম আমাদের আমরা হাতে ধরে প্রজেক্টে করেছি। তো এখানে নানা রকম ইউএল ডায়াগ্রাম এবং ক্লাস ডায়াগ্রাম এগুলো সম্বন্ধে আরো ডিটেলসে বলা আছে। তো অলরেডি আমরা হাতে ধরে যেহেতু ডিজাইন করে ফেলেছি, সেখানে আমি আর স্কিপ করে যাচ্ছি। তো বাড়িতে একবার চাইলে পড়ে নেবে। আমরা স্ট্রাকচারাল চার্টটা একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তারপর বলা হচ্ছে স্ট্রাকচার চার্ট কি? স্ট্রাকচার চার্ট as the graphical representation of a high level design or architecture of a computer program. As a design notation, structural charts show the control and data flow between modules. This flow includes showing all communication that takes place between the modules. This chart also helps the programmer to divide a problem into smaller parts so that the problem can be easily understood. তো কিভাবে হয় আর আমরা ছবি দিয়ে দেখে নিই। এই যে দেখো স্ট্রাকচারাল চার্ট, সোজা কথা বলতে ফাংশনাল ফ্লো চার্টটাকে আমরা স্ট্রাকচারাল চার্ট বলি। অলরেডি তোমরা সেটাও ডিজাইন করেছো। তাহলে তোমরা যখন প্রজেক্টে মেনশন করছো, সেখানে তোমরা স্ট্রাকচারাল চার্ট মেনশন করতে পারো ফাংশনাল ফ্লো জায়গাতে। ঠিক আছে? তো উপরে প্যারাগ্রাফ একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নে, সেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো হোপফুলি যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা পড়লাম। এবার আমরা একটু এগোই, ছবিটা একবার দেখে নাও এক্সাম্পল। তো আমরা এবার এগোই সামনের দিকে, এইভাবেও আঁকাগুলো যায়। তো আমরা এত ঝামেলায় যাবো না, আমরা এটাই আইডেন্টিফাই করবো। তাও সিম্বল গুলো একবার একটু বুঝে নাও। যখন কোনো সাব রুটিন পাওয়া হয়, তাহলে দেখো সিম্বলটা কিরকম হয়।
কোনো মডিউল কল করছি আমরা কিভাবে আসছে, ফ্লো অফ ইনফরমেশন কিভাবে হচ্ছে, রিকারশন ফাংশন কিভাবে হচ্ছে। তো এইভাবে আমরা সিম্বলগুলো ইউজ করতে পারি। পুরো ছবি একবার দেখে নাও, এগুলো প্রত্যেকটাই তোমার স্ট্রাকচার চার্টের এক একটা সিম্বল। যেভাবে আমরা ইউজ কেস নানাভাবে ডিজাইন করা দেখেছি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, একইভাবে তোমার স্ট্রাকচার চার্টও কিভাবে ডিজাইন করা যায়। আগের পদ্ধতি একটা, এটা অল্টারনেট। তো হোপফুলি আমরা ছবিটা দেখলাম, সেখানে স্ট্রাকচার চার্ট কি করে ডেভেলপ করা যায় তার স্টেপ মেনশন করা রয়েছে। একবারে করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা করলাম। তো এত ডিটেলস আর আমাদের লাগবে না, আমরা তো দেখে নিলাম কিভাবে ডিজাইন করতে হয়। ডিসিশন টেবিল অলরেডি আমি তোমাদের নোট প্রোভাইড করেছি, এখানেও ডিসিশন টেবিল আবার আছে। তো চাইলে এখান থেকে ফার্দার দেখে নিতে পারো সিম্বল ডিসিশন টেবিল এবং ডিসিশন তোমার ট্রি থেকে কোশ্চেন করতে পারলে আছে, এইভাবে ডিসিশন টেবিল তৈরি করা যায়। এখানের এক্সাম্পল গুলো একটু খবরে দেখে নেবে, যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে নেবে। পিডিএল আমাদের সেবা আসে না, ইংলিশ লাইকে ডিজাইন করতে হয় যখন আমরা কোনো একটা প্রোগ্রামকে আইডেন্টিফাই করি। জাস্ট ফ্লো চার্টের মতো ডিজাইন রয়েছে, একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। যখন কোনো ইনপুট নিচ্ছি, কোনো ইকুয়েশন সলভ করছি, বক্সে হচ্ছে, যখন কন্ডিশন চেক হচ্ছে, যেভাবে ফ্লো চার্টে বললাম সেরকমই হচ্ছে, এটাকে পিডিএল বলা হয়। যখনই আমরা কোনো তোমার গো টু লুপ ইউজ করছি অথবা কোনো পার্টিকুলার লাইনে জাম্প করছি, যেটাকে গোল সার্ভিসে করানো হয়, আর এন্ডটা গোল দিয়ে করা হয়। কোনো শুরু শেষ লাগে না, শুরু লাগে না, শেষ লাগে, এন্ড দিয়ে শেষ করছি আমরা। তো দিস পিডিএল। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস। আমি এই নোটগুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তো এগুলো সব ভালো করে প্রাথমিক যা দিলাম, তার সাথে আমি কিছু রেফার বইও পাঠিয়ে দিচ্ছি, সব নিয়ে এবার কোশ্চেন সলভ করতে হয়। করতে করতে যেগুলো আটকাবে, নেক্সট ক্লাস থেকে তোমাদের এই ক্লাসটাও সিআই হবে। তো এই সপ্তাহে শুক্রবারের ক্লাসটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখো ওই ক্লাসটা সিআই দিয়ে দেওয়া যায় কিনা। আমাদের আমার আলটিমেট টার্গেট তোমরাই, তোমাদের হাইয়েস্ট প্রায়োরিটি যত তাড়াতাড়ি কোর্স শেষ করতে পারবো, কারণ পরীক্ষা মনে হচ্ছে এগিয়ে আসবে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের যত প্রিপারেশন নিয়ে যেতে পারবো, এই লাস্ট সেমিস্টার আমাদের যত বেটার মার্ক দিতে পারবো আমাদেরই ভালো। তো যদি ফার্দার কিছু কোশ্চেন থেকে করতে পারো না, আজকে ক্লাস এখানেই শেষ। আমরা নেক্সট সপ্তাহের তোমার ওয়েডনেসডে থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে। নেক্সট সপ্তাহে আমাদের সোমবারের ক্লাসটা হচ্ছে না, আর মঙ্গলবারে আমরা তোমাদের আশা করছি যে দু বই চ্যাপ্টার আমরা একসাথে শেষ করে অ্যানিমেশনের মানে আমাদের মাল্টিমিডিয়া আর মাল্টিমিডিয়া একটা চ্যাপ্টারই পড়ে থাকবে। তো ওটাও প্রায় শেষের দিকে। আমার তোমাদের অটোমাটা ঠিক ক্লোজ আছে, আমি রিপোর্ট পেয়েছি, তো আমি সেটা নিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো তোমাদের, কারণ আলটিমেট কথা হলো কোর্স সবসময় শেষ হতেই হবে, মানে রেজাল্ট হবে না। তো তোমাদের উপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 10-12 বছরের কোয়েশ্চেন আমাদের এন্টারে আছে, তোমাদের কাছে থাকে বা সলভ করা শুরু করো। আবারও বলছি, যেটাই গ্রুপে শেয়ার করবেন করে। আর নেক্সট ক্লাসগুলোতে যখনই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কোশ্চেন থাকবে, অন্য সাবজেক্টের সাথে প্যারালালি আমাকে কোশ্চেন করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবাই কোনো কোশ্চেন না থাকলে লিভ করে যেতে পারো, ক্লাস এখানে